এখনো তো যুদ্ধ হয় নাই, তো বাংলাদেশ ইন্ডিয়ার তো যুদ্ধ হয় নাই। তবে এইটা হচ্ছে সেনাপ্রধান টু সেনাপ্রধান, যেহেতু আপনার বর্ডার আছে দুই দেশের, ওখানে বিজিবি আছে, এই ইন্ডিয়ার বিএসএফ আছে, সীমান্তের বিভিন্ন বিষয় আছে, এগুলো নিয়ে দুই সেনাপ্রধানের কথা হইতেই পারে। এইটা হচ্ছে একটা জুজু, যে একটা কিছু দেখাইতে হবে আমরা এখন ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে আছি, জনগণ এক থাকে, রে ইন্ডিয়ার আগ্রাসন। বাংলাদেশ সেনা প্রধানের সাথে ভারতের সেনা প্রধানের নিবিড় যোগাযোগ, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা ভারতের সেনা প্রধান এই কথাটা বলছে। এর মধ্যে তো আমরা বাংলাদেশে আমাদের নেতারা নানাভাবে ভারতকে, এটা তো আপনারাই আলোচনা করেন কি ধরনের মন্তব্যগুলো তারা করছে, সরকারের পার্ট এবং সরকারের কি বলে স্টেক হোল্ডার যাদেরকে বলা হয় আর কি, তারা। তো এর মধ্যে জানা যাচ্ছে যে বাংলাদেশ সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের মধ্যে নিবিড় যোগাযোগ। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কি আদৌ কি এটা ঠিক? না, এটা আছে, নিবিড় যোগাযোগ আছে। এখনো তো যুদ্ধ হয় নাই, তো বাংলাদেশ ইন্ডিয়ার তো যুদ্ধ হয় নাই না। পাকিস্তান ইন্ডিয়া যেরকম যুদ্ধ হয়েছে, বা আপনার ইরান ইসরায়েল যেরকম যুদ্ধ হয়েছে, তা তো হয় নাই। চ্যানেলের যোগাযোগের সমস্ত চ্যানেল খোলা, ঠিকই আছে, কথা হয়, এই হয়, এরাও কিছু বলে, এরাও বলে, এই যোগাযোগ থাকতে পারে, এটা তো কোনো বিষয় না। কি একটা বিচ্ছিরি অবস্থা যে চলতেছে বাংলাদেশে, এটা অকল্পনীয়। তো সব জায়গায় ওরা ইন্ডিয়ান আধিপত্যবাদী খুঁজবে ভাই, এছাড়া তো আর কোনো উপায় নেই তাদের। কিন্তু আপনি তাদের একটু খুব সুন্দরভাবে জিজ্ঞেস করেন যে ভাইয়া, ইন্ডিয়ান আধিপত্যবাদ বলতে কোনটা বুঝাও, কোনটা ইন্ডিয়ান আধিপত্যবাদ? এত কিছু করলো ভাই, তো জাগেই যে তাহলে কি এই 15 মাস এখন আর ইন্ডিয়ান আধিপত্য বাংলাদেশে নেই? না নেই, জাগে তো না নেই। কারণ হচ্ছে যে আপনি জানেন কিনা, আপনার বাসায় চলে কিনা জানেন, ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো কি বাংলাদেশে চলে আপনার বাসায়? সবই তো চলে, সবই আগের মতো, আরো বেশি চলে, আরো বেশি চলে। তো ওইটা এখনো বন্ধ করে নাই কেন ওরা? হিসাবে তো এটা বন্ধ করে দেওয়া ছিল। বলছি আধিপত্যবাদটা আসলে কোনটা, এই জিনিসটাই তো এখনো বুঝতে পারি। আবার জামাতের তাহের সাহেব উনি বলে যে টিভি চ্যানেলগুলো এখনো মুসলমান হয় নাই। আরে টিভি চ্যানেলও মুসলমান হইতে হয়? টিভি চ্যানেল কি মুসলমান আর হিন্দু আছে? আপনি বলেন তো, কোন পাগল, কি জাতের পাগল? আবার দেখবেন যে আপনি যখন শুরু করেন, তখন কিছু কিছু লোক আসবে, ও ভাই হিন্দুত্ববাদ বাদ দেন, ইন্ডিয়ার দালালি বাদ দিয়ে আমরা বাংলাদেশ খুব ভালো আছি। আরে বেটা, তোরে কে কইছে? তোরে কেউ জিগাইছি আমরা যে তুই ভালো আছিস না খারাপ আছিস? তোর তো পন্দে এমনি তেনা নাই, সুতরাং তোর পন্দের চামড়া সরে গেল তো তুই কিনতে হবে যে ভালো আছিস, কারণ তা নাহলে তো তোর উপায় নেই। ইন্ডিয়া থেকে আমরা চাউল আনুম না, ওই দুবাই থেকে আনুম, ইন্ডিয়ার চাউলই দুবাই থেকে আনমু, এইটা আবার ইন্ডিয়ান আগ্রাসন হয় না? এখন যেমন এই যে 4800 টাকা 5000 টাকা গ্যাস, হয়রাজ বর্ডার এরিয়াতে 900 টাকার দর বাঙালিরাই গ্যাস কিনতেছে, ইন্ডিয়ান গ্যাস, তখন আগ্রাসন হয় না? সারা বাংলাদেশে মহিলাদের শাড়ি, চুরি, কাপড়, পেন্টি পর্যন্ত ভারতীয়, তখন ইন্ডিয়ান আগ্রাসন হয় না? এরা কোথেকে যেন আজব একটা আগ্রাসন পায়, কিন্তু এরা এখন পর্যন্ত কেউ একজন কইতে না কোথায় কোথায় আগ্রাসন, স্পেসিফিক্যালি বলো, কোথায় তোমাদের সেই 2600 লোক বলছে? কালকে একটা মজার কাহিনী দেখছেন কিনা? 26 লক্ষ? হ্যাঁ, 26 লক্ষ লোক। এবং তারপরে কি বললে, এবারটাকে যখন ধরলে কয়ে না, তখন তো আমি রাজনীতিবিদ ছিলাম, ওইটা রাজনীতিক কথা, এখনকার কথা না। আচ্ছা, গতকালকে আরেকটা কথা খেয়াল করছে কিনা দেখেন, এ আসিফ নজরুল কি জাতীয় মিথ্যা কথা কয়, আইসিসি নাকি তাদের বলছে যে বাংলাদেশি প্লেয়ার মোস্তাফিজকে বাদ দিয়া বিশ্বকাপে যাও, কোনো সমস্যা নাই, বাঙালিরা যদি ওইখানে জার্সি পরে হই হই রই করে তাইলে নিরাপত্তার সমস্যা। এইসব আগডুম বাগডুম 3-4টা মিথ্যা কথা। হয়রাজ আইসিসি বলতেছে যে এটা বলেই নাই, বিসিবি আবার এসে বলতেছে যে ওইটা ওনার কথা, ওটা আমাদের কথা না। ভাই, এটা কি দেশ? এরা কি এই উপদেষ্টা বা মন্ত্রী? এদের কি কোনো শিক্ষা দীক্ষা কোনো কিছু আছে কি নাই? সবচেয়ে মজার বিষয়, মানে এগুলো কি কি চলতেছে, মানে আপনারা এটা কল্পনাও করতে পারবেন না। ওয়ার্ল্ড কাপ খেলা করবে যেমন আপনার এই ইন্ডিয়ার শ্রীলঙ্কা মিলা, পাকিস্তান এখানে দেখা যাক আমরা আয়োজন করতে রাজি আছি, তোদের কেউ ডাকছে ওয়ার্ল্ড কাপে যে তোরা আয়োজন কর? কেউ কইছে ভাই?
তো কথা হচ্ছে এখনো এটা বুঝতে পারলাম না যে আধিপত্যবাদ যেটার কথা বলা হলো সেটা আসলে কি। ভারতের টিভি চ্যানেলগুলো চলছে, ভারতের পণ্য আগের কত 9 বিলিয়নের আমদানি হতো ভারত থেকে, এখন 15-16 বিলিয়ন হয়। তো আধিপত্যবাদ কি বাড়লো না কমলো, মানে কোন পয়েন্টটা আধিপত্য? সীমান্ত হত্যা আগের চেয়ে অনেক বেশি, এখন অনেক বেশি, পুশিং অনেক বেশি। তাহলে আধিপত্যবাদটা কি এখন বেশি না আগে বেশি ছিল? কি আপনি বাংলাদেশে বসে ওদেরকে গালি দিলাম এইটাই খুব খুশি নাকি? বুঝতেছি না যে আসলে আধিপত্যবাদটা কি। আসলে এখন যেগুলো আছে বাঙালি, এগুলো তো আসলে লেখাপড়া শিক্ষা দীক্ষা কোনো কিছুতেই কিছু নেই, এগুলো তো কোনো লেখাপড়া নেই। তো অশিক্ষিতর কাছে তো মানে ওই পৃথিবী আপনি যদি কোন যে গোল না কমলা লেবু না ফুটবল, সে তো কিছুই কইতে পারবো না। তো এই অশিক্ষিত যেগুলো আছে, ভাই বাংলাদেশ থেকে যে ব্যবসা হতো, ভারতে যে পণ্য যাইতো সেটা অর্ধেকেরও নিচে নেমে গেছে, অথচ ভারত থেকে এখন আমরা আর আগের চেয়ে ডবল আনতেছি। তো $2 বিলিয়ন উপরে এই জিনিসটা তো বুঝতেছি না। ব্যবসা ছিল $2 বিলিয়ন উপরে, এসে বলে ভারতের দালাল। ভারতের দালাল তো তোরা। হ্যাঁ, ভারতকে গালি দেস, আরেকদিকে ভারত থেকে সব আনবি, আবার ওদেরকে গালিও দিবি, খাবি ওদের, পড়বি ওদের গালি। এই যে এখন বেশি দামে এলএনজি কিনবে, কিনা এটা গ্যাস বানাবে, গ্যাস বানাইয়া সেটা যখন মার্কেটে ছাড়বে তখন এইটার বোতলের দাম এখন যেটা 1200 টাকা আছে সেটা আগামী 1 মাসের ভিতরে দেখবেন যে 1800 টাকা সরকারি রেট হবে। এটা হচ্ছে ভারতের পথ উন্মুক্ত করে দেওয়া। ভারতের মধ্যে ভাই 900 থেকে 1000 রুপিতে পাওয়া যায়, মানে বাংলাদেশি টাকা 1200-1300 টাকায় পাইবো। চোরাচালানে ভারতের গ্যাস ওখান দিয়ে ঢুকবো বর্ডার দিয়া, বোতল আসবে বোতল যাবে, অসুবিধা তো নাই। ভারত তো বর্ডার সিল করে দিয়েছে একরকম, না চোরাচালানের সুবিধা করে যে একটু ঢুকবে সেই সুযোগ এখন আর খুব বেশি নাই। তো ভারত বাংলাদেশের বর্তমান সরকার কি করতে চাচ্ছে, কি চান্স আছে, কতদিন থাকে, কি ধরনের ইয়ে আসতে পারে, মানে ওইটার দিকে তাদের তীক্ষ্ণ নজর আছে। পরবর্তী সরকার আসার পরে বা এরা কতদিন থাকবে, কি ধরনের সরকার আসবে, এইগুলি নিয়েও তারা তীক্ষ্ণ নজর আছে। কারণ তাদের সীমান্ত নিয়ে তারা খুবই উদ্বিগ্ন, এটা তো প্রকাশ্যে হয়েছে। কারণ আমাদের দেশের এর থেকে ধরেন বিভিন্নভাবে ইয়ে করে উস্কানি দেয়, আগ্রাসন কি আগ্রাসন চালাইছে এই পর্যন্ত একটা জিনিসই দেখাইতে পারে নাই। কয়রাজ কোনো কিছুই বাকি নাই, সবকিছু ইন্ডিয়া থেকে আসতেছে। আপনি বিদ্যুৎ থেকে শুরু করি এভরিথিং, চাল ডাল আটা মশলা আগের চেয়ে বেশি আসতেছে। ইভেন দেখেন একটা জিনিস তথ্য প্রমাণ হয়ে গেছে, যখন আপনার স্থলবন্দর বন্ধ করে দিল, অনেক খুশি থাকতো আমার মনে হয়। ঠিক আছে, স্থলবন্দর যখন বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিল, ভারতের পক্ষ থেকে স্থলবন্দর থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে। পরে কি করছে যে মুম্বাই পোর্ট মাধ্যমে আনতে হবে, তখন আপনার সুতা না তুলা আমদানি বন্ধ হয়ে গেল, তখন আনতে গেল সুতার কারণে আমাদের দেশের 50টা ইন্ডাস্ট্রি সুতার কারখানায় বন্ধ হয়ে গেল, এবং আরো প্রায় 200-250 বন্ধ হওয়ার পথে আছে। আমাদের যে আপনার সুতার যে ম্যানুফ্যাকচারিং যে সমিতি আছে আপনার, তাদের যে নেতা উনি নিজে স্বীকার করছে। আগ্রাসন কারা এখন হয়েছে জানেন, কোনো কিছু তো খুঁজে পায় না। ভারত বিরোধিতা করতে হবে, মানুষকে কোনো কিছু পায় না। একটা পাইছিল একটা সুযোগ, একটা কি ক্রিকেট নিয়ে হয়। দেখেন আমি প্রথম দিন বলছিলাম, এটা মনে হয় আমি প্রথম বলছি, আমি তো ইউটিউবে যেগুলি চ্যানেলগুলি কাটাকাটা দেখলো আমি উঠাইছিলাম এটা, যে বাংলাদেশের ক্ষতি হবে যদি এই যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড যদি আমাদের ক্রিকেট টিম যদি না যায়। এখন এরপরে কিন্তু আসলো কিভাবে আসলো, যে তামিম বিবেক বললো, তামিল যদি বেশি বলে ফেলছে 90 থেকে 95%, কিন্তু বিসিবির চেয়ারম্যান স্বীকার করছে 55 থেকে 60% ইনকাম আপনার আইসিসি থেকে আসে। এবং আজকে সুজন কিন্তু বাংলাদেশে একজন ক্যাপ্টেন ছিল, যে সুজন কি জানি পুরো নামটা ভুলে গেছি গিয়া, ও বাংলাদেশের টিমের সাথে জড়িত, অনেকদিন ধরে ট্রেনিং করছিল, অনেক কিছু। সে খুব এই ব্যাপারে সে বললো কি যে এমন যদি অবস্থা বাংলাদেশ ক্রিকেট যদি ইন্ডিয়াতে খেলতে না যায় পরবর্তী সময়ে, কোন ক্রিকেট টিম বাংলাদেশে খেলতে যাবে না জিম্বাবুয়ে ছাড়া, তাহলে কোন পর্যায়ে থাকে? কারণ সে যেহেতু ক্রিকেট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে, ক্রিকেট টিম প্লেয়ার হিসেবে কাজ করছে, সে ক্রিকেটের আপনার বাংলাদেশ ক্যাপ্টেন ছিল, সেই হিসেবে তো সে তো জানে প্রত্যেকটা সেক্টরে কি অবস্থা হবে। তাহলে আমাদের দেশে যদি অন্যান্য বিদেশিরা যে অন্যান্য যে টিম আছে এরা যদি না খেলে, তাহলে আমাদের অর্থনৈতিক ইনকাম তো টোটালি বন্ধ হয়ে যাবে।
কারণ আপনি যদি না খেলেন, আপনি আইসিসি প্রোগ্রাম গুলো যদি না খেলেন, এন্টারটেইন না করেন, তাহলে তো আপনি আইসিসি তো আপনাকে কোনো বেনিফিট দিবে না, তার মানে ক্রিকেট অচল হয়ে যাবে। বাংলাদেশের ক্রিকেটের যে আপনার আছে সেটা অবকাঠামো সেটা ভেঙে পড়বে। আরেকটা জিনিস আসেন, আপনি দেখেন, এখন আমি আরেকটা জিনিস দেখি বলি, আপনি একটা ইতিহাসের কথা বলি, আমরা তো এতদিন জানি যে জগমোহন ডানিমিয়া বাংলাদেশ, আমরা নিজের চোখের সামনে যেহেতু হয়েছে ঘটনাগুলি, যে কিভাবে উনি মোটামুটি জোরের উপরেই মানে আপনার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই দুইটা দলই বিশেষ করে আপনার বিরোধিতা করছে, যে পাকিস্তানের বিরোধিতা করছে বাংলাদেশে যাতে না দেওয়া হয়, টেস্ট মর্যাদা না দেওয়া হয়। কিন্তু অস্ট্রেলিয়া ছিল, দক্ষিণ আফ্রিকা পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে ছিল প্রথম থেকেই। কিন্তু জগমোহন ডানিমিয়া তার মোটামুটি স্পেশাল পাওয়ার দিয়ে বাংলাদেশকে তখন আপনার টেস্ট মর্যাদা দিল। এরপরে দেখেন, এরপরে দেখেন কোন দলই বাংলাদেশে খেলতে চায় না। তখন বাংলাদেশে প্রথম ইন্ডিয়া বাংলাদেশ সফর করতে আসলো, ওই আপনার সফরেই কিন্তু ওই বুলবুল সাহেব 400 রান করছিল, বাংলাদেশ সেঞ্চুরি করছিল এবং 400+ রান করছিল। আপনাদের মনে আছে কিনা দেখেন, বাংলাদেশে খেলতে আসছিল, ঢাকা স্টেডিয়ামে খেলছিল, বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলছিল, প্রথম টেস্ট বাংলাদেশের। কোন দল আসে না, না আসলে তখন ওই ভারতীয় টিম আসছে, এরপর বাংলাদেশকে ভারতীয় খেলছে, ভারতকে খেলছে। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের যে, বাংলাদেশের স্বাধীনতার যেরকম আপনার বিশাল অবদান, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের বিরাট অবদান হলো ভারতের। ভারতের সাথে যে কাদা চুরি যে শুরু হলো বাংলাদেশের পক্ষ থেকে, আমরা কিন্তু বলছিলাম যে এমন আস্তে আস্তে এমন কাজ করবে বাংলাদেশ এর বিপক্ষে ভারত, যেটা আপনি চিন্তাই করতে পারেন না। দেখেন শুরু হলো কি, সাধারণ ক্রিকেট দিয়ে শুরু হলো, একটা ছোট্ট মুস্তাফিজের একটা ক্রিকেট নিয়ে আসা শুরু হলো। অথচ আমাদের দেশের যে এই দেশকে যে ক্রিকেট হিসেবে পরিচিত করেছে কে, সাকিব আল হাসান, সে বাংলাদেশে ঢুকতে পারে না। এগুলো বিতর্ক হইতেছে, সারা বাংলাদেশে বিতর্ক হইতেছে, ইন্ডিয়াতে বিতর্ক হইতেছে, সে ঢুকতে পারে না। যাক, আমি মুস্তাফিজ ভালো একটা প্লেয়ার, সেও ভবিষ্যৎ মানে উজ্জ্বল, সেটা না, আমাদের দেশে দিতে মানে যাইতে পারে না। এদিকে এটা কিন্তু আমরা শুধু প্রতিবাদ করতেছি না, শুধু ভারতীয় যারা ক্রিকেটার বলেন, সাংবাদিক বলেন, ভারতীয় রাজনীতিবিদ, তারা প্রতিবাদ করছে যে এটা ইন্ডিয়ার এটা বিসিসিআই এটা ভালো কাজ করে নাই, এটা তো ওরাই প্রতিবাদ করছে। তাহলে এটা আপনি এটার মধ্যে থাকতেন, ওরা তো প্রতিবাদ করছে, ওরা যদি প্রতিবাদ না করতো তাইলে আপনারা বলতে পারতেন তারা প্রতিবাদ করছে, তাই বলে আমি বলছি যে না আমরা ক্রিকেটে খেলতে যাবো না। আরে ভাই, আইসিসি টুর্নামেন্ট, আমি তো বলছি যে 50 ওভার বিশ্বকাপ আর হলো টি-20 বিশ্বকাপ, এটা হলো আইসিসির বড় প্রোগ্রাম, এবং টি-20 বিশ্বকাপ থেকে সবচেয়ে বেশি আপনার রেভিনিউ আয় হয়, এবং এই রেভিনিউয়ের একটা আপনার পার্সেন্টেজ আপনার হলো প্রত্যেকটা দেশে ভাগ হয়, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হয়। তার মধ্যে ভারত একটু বেশি পায়, কারণ ভারতীয় থেকে বেশি ইনকামটা হয়, ভারতের যে আপনার হয় আপনার কিনা বলে স্পন্সরটা ভারত থেকে বেশি আসে। এখন একটা দেখেন, এরকম হইতে পারে, আমি জানি না আইসিসির কি রুলস আছে, তবে আমি যতটুকু আমি একটা আমি পাইলাম, সংবাদ পাইলাম, যদি এই ধরনের ভুয়া তথ্য যদি যেহেতু ছড়ায় থাকে, আপনার এটা যদি আইসিসি যদি এটার অ্যাকশন নিতে পারে, অথবা প্রথমবারের ঘটনার কারণে আইসিসি এটা ক্ষমাও করে দিতে পারে, না হয় আইসিসি বাংলাদেশের উপরে আপনার জারি করতে পারে, নিষেধাজ্ঞা জারি করতে পারে, এরকম ঘটনা করতে পারে। আইসিসি রাইট আছে, কারণ এটা আইসিসি তো আমরা যদি বলি আইসিসি হলো ইন্ডিয়ার আপনার আছে যে জয় সাহেব হলো চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলে তো কোনো কিছু করতে পারে না। আইসিসি একটা বোর্ড আছে, বোর্ড মিটিং হবে না। আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এবং অস্ট্রেলিয়ান যেটা আছে, ইংল্যান্ড যারা আছে, ওরা কিন্তু ভুয়া মিথ্যা কথা কিন্তু পছন্দ করে না, ওরা সারা বিশ্ব ছড়ায় বেড়ায়, খায় বিভিন্ন ভাবে, কিন্তু তোরা কিন্তু মিথ্যা কথা বলে না সহজে। দক্ষিণ আফ্রিকা যারা আছে মিথ্যা কথা বলবে, নিউজিল্যান্ড লোক তো মিথ্যা কথা বলবে না, ওরা তো এই তথ্যকে ঘাটাঘাটি করে আপনার সঠিকটা ধরে, ওরা যদি এই বোর্ড মিটিং এ যদি ওরা আইসিসি বোর্ড মিটিং এ ওরা বাংলাদেশের শাস্তির আওতায় ফালায়, আপনি কিছু করতে পারবেন? আপনি তো এখানে ইন্ডিয়ারও ধরতে পারবেন না। ইন্ডিয়ার চেয়ারম্যান এসে তাতে গিয়েছে, চেয়ারম্যান সাহেব তো আর এখতিয়ার না, এখানে যেগুলো আলোচনা হচ্ছে এটা তো টোটাল আপনার আইসিসি। এখন আমাদের এই কয়েকজন এরা করছে টার্গেট করছে কি ইন্ডিয়াকে, আরে ভাই ইন্ডিয়াকে টার্গেট করার কি আছে?